হ্যালো অপূর্ণা অ্যান্ড হ্যালো ভাইয়ারা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি রাইট নাও আলহামদুলিল্লাহ ভালোই আছি। সো বেশ কিছুদিন আমার উপর দিয়ে অনেক কিছুই গেল। গত 12 প্যাচাল যেটা করেছিলাম সেটা হয়ে গেছে 11 দিন। এই 11 দিন আমার কোনো শ্যুট করা হয়নি। আমি তো বলেছিলাম তোমাদেরকে যে আমার বাসায় ওই সময় আমার শ্বশুর শাশুড়ি বেড়াতে এসেছিলেন। এরপর বেসিক্যালি যেটা আমার বাবা আরেকটু সিক হয়ে পড়ে। আর এদিক দিয়ে আমার যে জ্যাঠার কথা তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম, আম উনি অসুস্থ ছিল। আমি বলেছিলাম আমার একটা ব্লগে। সো বেসিক্যালি ওনার ক্যান্সার ধরা পড়েছে। আর ওনার অবস্থা যথেষ্ট সিরিয়াস। সো যেহেতু আমি আমার ফ্যামিলি মানে হোল মানে আমার যে ফ্যামিলি আছে আমার দাদার বাড়িতে, আমার ওই জ্যাঠার সাথে আমি সবচেয়ে বেশি ক্লোজ। সো আমি একটু বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। সো সেসব নিয়ে ভিডিও বানানোর বেসিক্যালি আমার নিজের কোনো মন মানসিকতা আসছিল না। আমি যখন হ্যাপি না, আমি কিভাবে অন্যদেরকে হ্যাপি করব বলো? অনেকে আমাকে অনেক টাইপের মেসেজ দিয়েছে, কাইন্ড অফ এরকম যে আমার লাইফে কি যাচ্ছে তুমি জানো না, তুমি কেন পারপাজাল দিচ্ছ না। কেউ বলতেছে যে আমি কেন ওয়ান টাইমে কেন মেসেজের রিপ্লাই দিচ্ছি না, তাদের কত বড় সমস্যার মধ্যে দিয়ে তারা যাচ্ছে এটা কেন আমি দেখছি না। সত্যি কথা বলতে আমিও তো মানুষ, আমারও খারাপ টাইম যায়। এই জিনিসটা না কেউ মানে মানতে চায় না, শুনতে চায় না, জানতে চায় না। সো এই কারণেই আমি একটু গ্যাপ নিয়েছিলাম যে সব কিছু বাদ দিয়ে এখন একটু ফ্যামিলিকে সময় দিই। কারণ ফ্যামিলির সাথে যে টাইমগুলো কাটাবে এগুলো অনেক কী বলবো, অনেক মূল্যবান, অনেক প্রেশিয়াস। তুমি জানো না যে কখন মানে একটা সময় আসবে যে তুমি হাজার চাইলেও মানে এই মানুষগুলোর সাথে আর সময় কাটাতে পারবে না। সো এখন আমার যেটা হয়েছিল এই 7-8 দিন ধরে একদম কথা বন্ধ হয়ে গিয়েছে, একদম কথা বলছিলেন না। সো বাসায় তো মিলাদ দেওয়া শুরু হয়ে গেছে, মানে বুঝতেই পারছো উনি যেরকম স্টেজে গিয়েছে। মানে এখন সবাই দোয়া করছে যে উনি যেন মানে আল্লাহ তাকে যেন কষ্ট ছাড়া নিয়ে যান। সো আমি অনেকবার আমার যেটার সাথে কথা বলার চেষ্টা করেছি, কথা বলতে পারছিলাম না। ফাইনালি কালকে রাতে যেটা কল দিছে, যেটা কল দেওয়ার পর আর কি বললো যে তার এখন শখ হচ্ছে সে আমার টাকায় খাবে, আমার টাকায় পড়বে, মানে সে আর কারো টাকা ধরবে না, ইউজ করবে না। ওরা আমি বলছি তুমি কী চাও বলো। পরে বলতেছে সে লুঙ্গি পরবে, টি শার্ট পরবে, সে আমার টাকায় খাবে। আমি এক্ষুনি আমি তোমার জন্য টাকা পাঠাচ্ছি। সো কালকে রাত্রেবেলা যেটার সাথে কথা বললাম, বাবার সাথে যেটার ভিডিও কল করিয়ে দিলাম, যদিও বা আম্মু স্নিগ্ধ সময় না করছিল। বিকজ যারা জানো না আমার বাবাও অসুস্থ, উনিও ব্রেন স্ট্রোক করেছে, উনিও বেডে। তারপর আমি ভাবলাম যে দুইজন ভাইয়ের কথা বলে নেওয়া উচিত। হু নোস মানে কে কিছুদিন পর থাকবে না। সো মানে সিচুয়েশনটা এতটা সিরিয়াস, মানে এর ভিতরে না ফান করে গল্প আসছিল না। তারপরও আমি ক্ষমা চাবো, যেহেতু আমি তোমাদেরকে স্টোরি শোনাবো কথা দিয়েছি। বাট স্টোরি শোনানোর আগে নিজের একটু স্টোরি শেয়ার করলাম। বিকজ অনেকেই আবার কোশ্চেন করছিলে যে অ্যাকচুয়ালি আমি কেমন আছি, কি চলছে, কেন এত মানে ডেট মানে ভিডিও না দিয়ে রয়েছি। সো এই হচ্ছে আমার রাইট নাও কারেন্ট সিচুয়েশন। সব কিছুর ভিতরে হচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড দেওয়া আমার একটা জব, আর এটাও ফ্রিজ হয়ে গেছে, মানে আমি তো ভিডিও দিচ্ছি না। তো দেখা যাবে যে এখন মানুষের কাছে নোটিফিকেশন পাঠানোটা একটু স্লো হয়ে যায়, যেমন এই ইউটিউব অ্যালগোরিদমের ভিতরে পড়ে। সো ভাবলাম না আমি ভিডিওটা বানাই, কারণ সময় তো আর থেমে থাকে না। সো আজকে একটু ভালো লাগছে, বাবার শরীরটাও রাইট নাও একটু ভালো। সো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করতে চলে আসি। সো আজকে যে গল্পটা তোমাদের সাথে শেয়ার করবো এটা ট্রু ক্রাইম বেস স্টোরি। সো আজকে যার গল্প তোমাদের সাথে শেয়ার করব তার নাম হচ্ছে সুজান।
সুজানের ছোটবেলাটা যদি তোমাদের সাথে শেয়ার করি, তাহলে যেটা বলতে চাই যে ও ছোটবেলা থেকেই আম, হচ্ছে খুবই এটাকে কি বলা যায় যে পিপল প্লেজিং টাইপের একটা পার্সন ছিল। মানে আহ, তুমি দেখবা যে ফ্রেন্ড সার্কেলে কিছু কিছু ফ্রেন্ড থাকে এরকম যে ও যেইখানেই যাবে সেখানেই ওই রকম করে মানিয়ে নেওয়ার চেষ্টা করে, ওই রকম ওদের সাথে হয়ে যাওয়ার চেষ্টা করে। ধরো হঠাৎ করেও কিছু মানুষের সাথে ঘুরে বেড়াচ্ছে যারা অনেক ফান লাভিং, ওদের সাথে ওরকম সে একটা ভাব দেখাচ্ছে। যারা অনেক পড়াশোনা করতে পছন্দ করে, ওদের কাছে গিয়ে আবার এমনটা ভাব করছে যে হ্যাঁ ও স্টাডিতে অনেক ইন্টারেস্টেড। আর যারা হচ্ছে ধরো হচ্ছে বয়ফ্রেন্ড নিয়ে আলাপ আলোচনা করতে পছন্দ করে, তাদের সাথে সে ওরকম একটা ভাব দেখায়, হ্যাঁ টোটালি আমি এরকম। সো ও এরকম টাইপের একটা মেয়ে ছিল। আসলে সত্যি কথা বলতে গেলে ও ছোটবেলাটা মানে ও যেটা দেখেছে, ও সবসময় দেখেছে যে ওর মা ওর বাবার কাছে অনেক অ্যাবিউজ হতো। ওর বাবা ওর মাকে অনেক টর্চার করতো। সো আমার মনে হয় ওর মাথার ভিতরে ছোটবেলা থেকে এটা মানে ঢুকে গেছে যে মানুষকে তুমি যদি মানিয়ে চলো, মানুষের মতো করে তুমি যদি চলো, হয়তো বা তুমি আরো বেশি আরো মানে অ্যাকসেপ্টেন্স পাবা, এরকম টাইপের কিছু। সো ওর এই যে ক্যারেক্টারটা, এটা যেটা হয় যে ভবিষ্যতের কাল হয়ে দাঁড়ায়। কারণ ওর যেটা হয়েছে হাই স্কুল থেকে কলেজ লাইফের মধ্যে বেশ কয়েকটা ও রিলেশনশিপে জড়ায়। এর ভিতরে দেখা যায় যে কয়েকজনই বুঝতে পারে আগেই যে ও হয়তো বা এরকম টাইপেরই যে মানুষকে প্লিজড করানোর জন্য যে কোনো কিছু করতে পারে। আবার অনেকে এগুলো জেনেই ওর সাথে জাস্ট ফান করার জন্য রিলেশনশিপে গেছে। মানে এরকম টাইপের ধরো একটা ছেলে এমনিতেই ওকে বললো, মানে ওর বয়ফ্রেন্ড আর কি, বয়ফ্রেন্ড হওয়ার পর যে সুজন তুমি দেখতে অনেক সুন্দর, তুমি যদি একটু শুকাতা তোমাকে যে কি সেক্সি লাগতো। মানে এটা যে মাথায় ঢুকে গেছে সুজন, ও এর মানে হচ্ছে আমার বয়ফ্রেন্ড চাচ্ছে আমি যেন শুকিয়ে যাই, তার মানে আমি পারফেক্ট হবো। ও যেটা করতো একেবারে খাওয়া দাওয়া বন্ধ করে, মানে শুকিয়ে যেতে হবে। পরে দেখা গেলো বয়ফ্রেন্ড ওকে ছেড়ে চলে গেছে। ইভেন এমন হয়েছে ওর লাইফে ওর একটা বয়ফ্রেন্ড আসে যে বলে আমি চাই যে তুমি টপলেস স্ট্রিপার হও ওই বারে। সো বলছে আমার বয়ফ্রেন্ড নিশ্চয়ই এরকম টাইপের হট মেয়ে পছন্দ করে, ওকে ডান আমি হয়ে দেখাবো। সো ও যখন হয় সেটা ওকে নিয়ে হাসাহাসি আর করে, বলে যে তুমি কখনো চেঞ্জ হওয়া না, আর আমি এরকম টাইপের কোনো গার্লফ্রেন্ড চাই না যে কিনা হচ্ছে স্ট্রিপার। সো পরে সুজন রিয়েলাইজ করে অ্যাকচুয়ালি আমার নিজেরও তো হওয়ার ইচ্ছা ছিল না, আমি কেন ওই ছেলের জন্য এটা হতে গেলাম। তো যেটা হয় পরবর্তীতে সে ওই যে ক্লাবে সে স্ট্রিপার ছিল ওখান থেকে ও ওই ড্যান্সিং জবটা ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পর চিন্তা করি ইউনো হোয়াট, আমি এখানকার ওয়েটার হয়ে যাব। তো এখানে ওয়েটার হয়ে যায়। সো ওয়েটার হয়ে যাওয়ার পর বেসিক্যালি যেটা হয় ওর মানে ফিউচার হাজব্যান্ডের সাথে ওর ওখানে পরিচয় হয়। আর ওর ফিউচার হাজব্যান্ডের নাম আমরা দিই জেড। তো জেডের সাথে ওর ওখানে দেখা হয়। তো যেটা হয় জেড ওকে মানে দূর থেকে দেখে, দেন দেখে হাই দেয়। দেন সুজান নিজে এসে বলে যে তুমি দেখতে খুব সুন্দর। আর এটার পরেই ওদের কনভারসেশন বাড়তে থাকে। মানে যখনই উইকেন্ডে জেড আসে তখনই দেখা হয় সুজানের সাথে। সো এভাবেই জেড আর সুজানের রিলেশনশিপটা আস্তে আস্তে গভীর হতে থাকে, মানে আস্তে আস্তে সেটা ভালোবাসায় পরিণত হয়। আর যখন এই রিলেশনশিপটাতে যায় সুজান খুবই মানে হ্যাপি থাকে। এর রিজন মানে ও যেরকম একটা কেয়ারিং একটা ছেলেকে চাচ্ছিল, যে ওকে বুঝবে, যে ওকে মানে প্রোটেক্ট করবে, এরকম টাইপের একটা ছেলে মানে ও অনেক সিকিউর ফিল করতে থাকে। আর যেটা না বললেই না, যখন সুজানের সাথে জেডের পরিচয় হয়, সুজানের বয়স তখন 21 আর জেডের বয়স তখন 30। সো এমনিতেই যখন তুমি তোমার থেকে কয়েক বছরের বড় মানুষের সাথে কথা বলবা, এমনিতেই তোমার কাছে মনে হবে যে সে তোমার থেকে অবশ্যই অনেক ওয়াইজ হবে। আর সবচেয়ে বড় কথা, সে যদি তোমার বয়ফ্রেন্ড হয় আর ফিউচার হাজব্যান্ড হয়, তো দেখা যায় কি যে অনেকের কাছে এটা সিকিউর ফিল হয়। আর যেহেতু আমি পাস্ট বলেছি মানে শেয়ার করেছি তোমাদের সাথে সুজানের
যে ওর বাবা অনেক অ্যাবিউসিভ। সো ও যেরকম মানে বাসায় সিচুয়েশন দেখে এসেছে, ওকে প্রোটেক্ট করবে এরকম টাইপের একটা মানুষ তার লাইফে আসা খুবই প্রয়োজন। সো তাদের রিলেশনশিপটা খুব সুন্দর যেতে থাকে। বাট কিছুদিন যেতে না যেতেই মানে সুজানের লাইফে যে একটু বেশি কন্ট্রোল করা শুরু করে দেয়, মানে কাইন্ড অফ যেটা সুজান কিন্তু আলাদা থাকে, সুজান থাকে সুজানের বাবা মার সাথে, জেড থাকে তার নিজের বাড়িতে। বাট সপ্তাহ শেষে যখন সুজান পেমেন্ট পেত পুরোটাই জেড নিয়ে যেত। মানে তুমি যা ইনকাম করছো সব আমার কাছে থাকবে, মানে তুমি কোথায় কোথায় আজে বাজে খরচ করবা তার নাই ঠিক, এগুলো তুমি আমাকে দিয়ে দিবা। তো যেটা হয়েছে সুজানের বিষয়ে ওর কাছে মনে হচ্ছে ও মনে হয় আমার জন্য ভালোই বলছে, আমার কাছে থাকলে কি আর করতাম, খুব জোর ফ্রেন্ডদের সাথে এটা আমি নষ্ট করতাম। সো সে এই মন মানসিকতায় হোক, আর আগেই বলেছিলাম ওর একটা অভ্যাস আছে যে পিপল প্লেজিং, মানুষকে প্লিজড করতে সে পছন্দ করে। সো ওর কাছে মনে হয়েছে হয়তো ওর বয়ফ্রেন্ডের সাথে যদি ওইভাবে মানিয়ে চলে হয়তো তার বয়ফ্রেন্ড তাকে ভালোবাসবে। সো যে কোনো মন মানসিকতাই হোক ও ওর বয়ফ্রেন্ডের কথায় সবসময় হ্যাঁ 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 করতে থাকে। বাট এটা যে বাড়তে বাড়তে তো দূর চলে যাবে সুজান নিজেও মনে হয় টের পায় না, যে পরবর্তীতে যে জিনিসটা এরকম হয়, সুজান গ্রোসারি শপিং করতে মানে ডিপার্টমেন্টাল স্টোরে যাবে তার বাবা মার বাসার জন্য, বাট বয়ফ্রেন্ড থেকে অনুমতি নিয়ে তাকে যেতে হবে। ইভেন একবার যেটা হয় 1 ঘন্টা আগে সুজান অফিস থেকে ওর ছুটি হয়ে যায়, মানে বার থেকে। সো ওই 1 ঘন্টা আগে সামহাও সুজানের সাথে কোনো কথাবার্তা না বলেই জেড চলে আসে ক্লাবে, আর সে থেকে সুজান নেই। আর ও সুজানের সাথে এত পরিমাণ খারাপ ব্যবহার করতে থাকে এবং বলে যে নেক্সট টাইম আমি যদি দেখি যে তুমি আমাকে না বলে অন্য কোথাও গিয়েছো, জাস্ট তুমি মার্ডার হয়ে যাবা, আর সব সময় তুমি যেখানেই যাবা আমাকে আগে জানিয়ে যাবা, আমি তোমাকে জানাবো যে তুমি এখানে যেতে পারো কি না, দেন তুমি যাবে, আমার কথা ছাড়া তুমি এক পাও নড়তে পারবে না। সো যেহেতু সুজান আরো ডেঞ্জারাস একটা বাবার সাথে থেকে এসেছে, সো ওর কাছে মনে হয়েছিল, আমার কাছে মনে হয় যে এটাই নর্মাল রিলেশনশিপ, কারণ ও বাসায় এরকমই হয়ে এসেছে, এরকমই দেখে আসছে। সো সব কিছু মিলিয়েই মানে সুজান বিষয়টা নিয়ে মন খারাপ করে না, ভালোই হ্যাপি থাকে। তো পর যেটা হয় একদিন সুজান ঠিক করে যে অনেকদিন হচ্ছে আমি ওয়েট্রেসে জব করছি, বাট আমার লাইফের গোল তো এটা না, আমি আমার লাইফে আরও বড় কিছু হতে চাই। ওর ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল নার্স হওয়ার। সো ও যেটা করে একদিন ফ্যামিলি গ্যাদারিংয়ে, মানে যেখানে সুজানের সব ফ্যামিলি মেম্বাররা ছিল, ওর বাবা মা ওর বোন, এবং ওখানেও জেডও এসেছিল, মানে অলরেডি জেডের সাথে মানে সুজানের ফ্যামিলির পরিচয় করে দিয়েছে সুজান, আর এখন ওরা লিভিং রিলেশনশিপে থাকে, মানে কোয়াইট সিরিয়াস ওদের রিলেশনশিপ। সো ও সবার সামনে যেটা বলে যে ইউ নো হোয়াট, আমি ঠিক করছি আমি এখানে জব করবো না, কারণ আমি চাই অ্যাকচুয়ালি পড়াশোনা করতে এবং ভালো কোনো একটা জব করতে, আমার লাইফটা কাজে লাগাতে, আমি চাই নার্স হতে। সো ওর মা ওর বোন ওর বাবা অনেক অ্যাপ্রিসিয়েট করে, সো সবার সামনে জেরও অনেক অ্যাপ্রিসিয়েট করে। বাট যখন জেরের সাথে রাতে বাসায় ফিরছিল সুজান, তখন সুজানকে ধরে যে তুমি যে সবার সামনে বললা যে তুমি নার্স হতে চাও, তুমি কি একবার আমার সাথে সেটা শেয়ার করছো? সুজান জাস্ট এটা নর্মালি নাই যে এটা তো আমার ছোটোবেলার ইচ্ছা, আর আমি পড়াশোনা করলে আমি যদি কোনো একটা কাজ করতে পারি তাহলে আমাদের ফিউচার সংসারই তো আমি মানে তোমাকে মানে সাপোর্ট দিতে পারবো। বলছে তোমার কাজ হচ্ছে আমার সেবা করা আর আমার বাসা দেখা, এটা ছাড়া তোমার আর কোনো কাজ নাই। আর আমি যখন বলছি তুমি নার্স হতে পারবা না, তুমি নার্স হতে পারবা না, পরে মেয়েটা যেটা বলে আমি কোনো দূরের স্কুলে যাচ্ছি না, পাশেই একটা স্কুল আছে আমি সেখানে ভর্তি হতে চাই, তখন বেসিক্যালি কাইন্ড অফ মারতে চলে যায় জেড সুজানকে, আর বলে যে আমি জানি যে তুমি কেন ওখানে পড়তে যাচ্ছ, তুমি ওখানে পড়তে যাচ্ছ শুধু ছেলেদের সাথে দেখা করার জন্য, ছেলেদের সাথে রিলেশনশিপ করার জন্য, পড়াশোনা করার জন্য না, সো তুমি নার্স হতে পারবা না। সো এই জিনিসটা সুজানের অনেক গায়ে লাগে, বাট যেহেতু ও একটা রিলেশনশিপে আছে ও মনে করে যে মেবি আমার একটু অ্যাডজাস্ট করে নেওয়া উচিত।
এরকম ছোট ছোট অ্যাডজাস্টই কিন্তু তোমাকে নিয়ে যাবে এরকম টক্সিক রিলেশনশিপের দিকে। সো সুজানের বেলা ওই জিনিসটা মানে ভিন্ন হয় না। সুজান এর ভিতরে যেটা খেয়াল করতে থাকে, যতদিন ধরে যেটা জানতো যে হয়তো বা একটু রাগচটা, জেড, আর একটু ফান করতে পছন্দ করে, ক্লাবে যেতে পছন্দ করে, আর এই বিষয় নিয়ে কিছু বলতেও না। সুজান কজ আগে থেকেই জানে যে ওর বয়ফ্রেন্ড ক্লাবিং করতে পছন্দ করে, স্ট্রিপার ডান্স দেখতে পছন্দ করে, বাট রাইট নাও ও কিছু নেশায় জড়িয়ে গেছে। সো এরপর থেকে যেটা হয়, কথায় কথায় ও সুজানের গায়ে হাত তুলে মানে এমন একটা ভাব করে যে সুজান হচ্ছে কেনা সম্পত্তি। মানে একবার যেটা হয়, সুজান ওর মার বাসায় বেড়াতে গেছে। সো অনেকদিন পর মা ওকে দেখে যেটা করছে, সুজান বলে জড়াই ধরছে, আর সুজান এরকম করে মানে ব্যথার সাউন্ড করে উঠছে। ওর মা জাস্ট ভয় পেয়ে যে মানে কি সমস্যা কি। এরপর ওর মা যেটা দেখে, ও সারা গায়ে মারের দাগ। এই ছেলেটা সুজানকে মেরে কিচ্ছু রাখে নাই, কারণ ও যখন নেশা করে বাসায় ফিরে ও সুজানকে পিঠায়। নর্মাল মা হলে কি করতো, যেভাবেই হোক বলতো যে তুই ওই বাসায় আর ফেরত যাবি না, ওই ছেলে তোকে কিভাবে নেয় আমি দেখবো। আর যদি মানে মাটা আরো সাহসী হয় তাহলে যেটা করতে পারে, পুলিশ কেস করতে পারে মেয়েটাকে প্রোটেক্ট করার জন্য। কিন্তু সুজানের মাও একজন ভিকটিম, সেও বছরের পর বছর স্বামীর মানে মার খেতে খেতে এ পর্যন্ত এসেছে। এখন সে যে এরকম একটা স্টেপ নিবে, সে মেয়েটাকে এনে কোথায় রাখবে? তার বাবাও তো মানে একটা অ্যাবিউসিভ একজন পার্সন। সো যেটা হয়, মা কান্না করে, বাট সুজানকে এভাবে হেল্প করতে পারে না। তো এইভাবে কিছুদিন যেতে থাকে, দিনকে দিন কিন্তু সুজানের গায়ে হাত তোলার যে প্রবণতা জেডের, সেটা আরো বাড়তে থাকে। এর ভিতরে সুজান হয়ে যায় আবার প্রেগনেন্ট। এটা শেয়ার করে জেডের সাথে। প্রথমে জেড চিন্তা করছিল যে কিভাবে ও কি করবে, ও বুঝতে পারছে না যে কিভাবে এই মানে বেবিটাকে ওরা পালবে, বড় করবে। ওদের কাজে মানে বেসিক্যালি আর্নিং এর যে সিচুয়েশন, এই সময় একটা বেবি ওদের জন্য অ্যাফোর্ড করা সম্ভব হবে কিনা এগুলো নিয়ে। এরপর যেটা হয়, সুজান বলে যে ও বেবিটা নিতে চায়। এরপর যেটা মানা করে না, যখন সুজানের পেটে হচ্ছে ওর বেবি 8 মাস, তখন ওরা বিয়ে করে ফেলে। বিয়ে করার পর যেটা সুজান ফিল করে যে ওর জামাই কিছুটা এখন একটু নর্মাল হয়ে এসেছে, যেহেতু বিয়ের 2 মাসের ভিতরে ওর বেবিটা জন্ম নেয়, ওর একটা ছেলে হয়। সো ওর ছেলেটা হওয়ার পর যেটা হয়, ও যেটা খেয়াল করে যে ওর হাজব্যান্ডের যে নেশা করার প্রবণতা ছিল সেটা খানিকটা কমে গেছে। মানে নেই বলতে গেলে, এখনও বাচ্চাকে অনেক টেক কেয়ার করছে, সুজানকে অনেক টেক কেয়ার করছে। সুজান এই জিনিসটা নিয়ে অনেক হ্যাপি। কিন্তু কয়েক মাস যাওয়ার পর যেটা হয়, ওর জামাই আবার আগের জায়গায় চলে গেছে। ওর কাছে যেটা মনে হয় যে মানে অনেক হয়েছে, বাবা আসা যা, বাবার দায়িত্ব পালন করা, বাট এটা আমার কাছে বোরিং লাগছে। সো আমি আমার রেগুলার লাইফের ভিতর যাবো। সো আবার স্মোকিং, ড্রিঙ্কিং সব কিছু শুরু করে দেয়। আর এর ভিতরে সুজানের উপরে ও জাস্ট প্রেশার যেটা দিতে থাকে যে তুমি ওয়েট গেইন করে ফেলছো, যেভাবে তোমাকে শুকাতে হবে। একজন মেয়ে যখন প্রেগনেন্ট হয়, এরপর যেটা হয় যে প্রেগনেন্সির পরে কিন্তু মেয়েদের একটা ডিপ্রেশন কাজ করে, অনেকের বেলায় একটু বেশিই হয়ে যায়। আর সুজান যে সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছে, এর ভিতরে কিন্তু ওর ডিপ্রেশনটা আরও বাড়ছে। কারণ বাবার বাসায় যেতে পারে না, বাবা ওরকম ডেঞ্জারাস, ননস্টপ ওর মাকে এখনও দেখে মায়ের খেতে। এদিকে ওর হাজব্যান্ড এরকম, তারপরে হচ্ছে একটা বেবি হয়েছে, সংসার দেখতে হচ্ছে। আর এখানে যেটা না বললেই না, জেড হচ্ছে এরকম টাইপের, খুবই হচ্ছে নিট অ্যান্ড ক্লিন পছন্দ। বাসায় এসে যখনই দেখবে কোনো কিছু একটা পড়ে আসছে, সেগুলো ধরেই মানে ঘরের ভিতর ভাঙ্গাভাঙ্গি শুরু হয়ে যাবে। সেটার জন্য সুজানের গায়ে মায়ের হাত তুলবে। মানে সুজানের ভিতরে এমন একটা অবস্থা থাকে যে ও নাওয়া খাওয়া বাদ দিয়ে বাচ্চাকে জাস্ট মানে, যেহেতু নতুন বাচ্চা, মানে নিউবর্ন বেবি, সো বাসা তো একটু নোংরা হবেই। ওর হাজব্যান্ড বাসায় আসার আগে ও জাস্ট বাসাটা নিট অ্যান্ড ক্লিন করে রাখবে।
সো অনেক টায়ার্ড থাকে। সো টায়ার্ড হয়ে থাকার কারণে ওর হাজব্যান্ডের যেসব নিডস আছে, ফিজিক্যাল নিডস, ওগুলো পূরণ করতে পারে না। সো এগুলো নিয়ে ওর হাজব্যান্ড ওকে সবসময় মানে এগুলো নিয়েও দেখা যায় যে ওকে অপমান করতে থাকে যে তুমি মানে কেমন হয়ে গেছো, আমি যখন তোমাকে বিয়ে করতাম তুমি তো এরকম ছিল না, মানে তুমি এত টায়ার্ড থাকো কেন, তুমি এরকম আনঅ্যাট্রাকটিভ থাকো কেন, তোমাকে দেখতে এরকম লাগে কেন, এই তুমি আবার আগের মতো হওয়ার চেষ্টা করো তো, এইভাবে আমি তোমার সাথে থাকতে পারছি না। সো নতুন বাচ্চা একা একটা সংসার মানে চালাচ্ছে, আবার ক্লিনিংয়ের কাজ সব কিছু কিন্তু সুজা নিজে করছে। এর ভিতরে আবার তাকে তার হাজব্যান্ড প্রেশার দিচ্ছে যে তাকে চার্মিংও থাকতে হবে, তাকে সবসময় হ্যাপিনেস নিয়ে বাসায় বসে থাকতে হবে, আবার তার হাজব্যান্ডের ইচ্ছা অনুযায়ী তাকে সময়ও দিতে হবে। সো সব কিছু নিয়ে সুজান আর পেরে উঠছিল না। তো যেটা হয় যে এর ভিতরে ওর জামাই যে কাজটা করে সেটা হচ্ছে ওকে চিট করা শুরু করে দেয়, বিভিন্ন মেয়ের সাথে রিলেশনশিপ করে বেড়ায়। আর এগুলো নিয়ে যখন সুজান ওকে জিজ্ঞাসা করতে যেত যে তুমি এসব কেন করছো, বলতো তুমি তো মোটা হয়ে গেছো, তুমি তো আমাকে সময় দিতে পারো না, তুমি তো টায়ার্ড থাকো, সো আমার নিডস আমি কোথা থেকে পূরণ করবো, তুমি শুকিয়ে দেখাও আমি এগুলো ছেড়ে দিব। মানে একটা মেয়েকে মানে এক্সকিউজ দেওয়া হচ্ছে যে সে আগের মতো দেখতে সুন্দর নাই, তো তার জামাই চাইলেই তাকে চিট করতে পারে। মানে মনে হতেছে যে এটা হাজবেন্ডের মানে একটা অধিকার। মানে জিনিসটা এরকম হয় যে সুজান মাঝে মাঝে সুজানের এত মায়ের খেত যে চোখ টোক কালো হয়ে থাকতো, মানে মেরে চোখ কালো করে দিচ্ছে। তো যখনই ফ্যামিলি গ্যাদারিং এ যেত সবাই জিজ্ঞেস করতো সুজান তোমার চোখে কি হয়েছে, বলে কি না বুঝোই তো, তখন মানে তখন ওর ছেলের অলরেডি 2 বছর বয়স, যে আমার ছেলেটা বড় হচ্ছে, যখন তখন যা তা ছুঁড়ে মারে মুখের ভিতরে, লেগে কালো মানে হয়ে গেছে মুখটা। তো এরকম অনেক টাইপের না মানে ও এক্সকিউজ দেখাতো সবাইকে। তোর বোন ওর বাসায় একদিন বেড়াতে আসে, সো বোন বেড়াতে এসে বাসা ঢুকিয়ে মানে একটা হাসি দেয়, তোমার বল ভাঙা কেন, কি হয়েছে বাসায়। মানে যেটা হয় যে বাইরের দেশের যে নর্মাল বাসাগুলো থাকে ওগুলো কিন্তু দেখা যায় যে উডের তৈরি হয়, আর রুমের আমাদের মাঝখানে যে ওয়ালগুলো থাকে সেপারেশন করার, এগুলো আমাদের মানে আমরা কিন্তু মানে মানে যদি তোমার বাসাটা হচ্ছে সিমেন্টের তৈরি হয় সো সেক্ষেত্রে সেটা ইটেরই ওয়াল হয়, বাট বেশিরভাগ ওদের উডের বাসাগুলোতে হার্ডবোর্ড দিয়ে আর কি অথবা পাতলা উড দিয়ে আর কি ওদের ওয়ালটা বানানো হয়। সো ওদের বাসাটা উডের বাসা ছিল, নর্মাল ডুপ্লেক্স বাসা যেটা হয় আর কি রেগুলার ইউএসএ সেরকমই। তো যেটা দেয় যে কাঠ এতখানি ভেঙে মানে একটা মানুষ ঢুকে গেছে মনে হয় এরকম টাইপের শেপে ভেঙে আসছে। তো বোন ঢুকেই বসে আল্লাহ তোমরা বাসা রিপেয়ার করো না, আর ভাঙছে কিভাবে বাই দেবে। তো ওর বোনটা অনেক ইম্বাসিং বলে আরে বলো না, আমার ছেলে কি জানি করতে যে ঘরটা মানে ভেঙে ফেলছে ওয়ালটা। পরে ওর বোন যেটা বলে ওর বয়স 2, ও ওয়াল ভাঙছে কিভাবে, সত্যি করে বলো তো কি হয়েছে। পরে শেষমেশ না পারতেও স্বীকার করে যে ওর হাজব্যান্ডের সাথে একটু আর্গুমেন্ট হচ্ছিল, আর এই আর্গুমেন্টের ভিতরে ওর হাজব্যান্ড ওকে ধরে উঁচা করে এইভাবে ওয়ালে ফেলে দিচ্ছে। আর এই কারণে ওর মানে একটা মানুষ ঢুকে গেছে ওয়ালের ভিতর দিয়ে, এরকম শেপে ওদের ওয়ালটা ভেঙে গেছে। বোন যেটা চিন্তা করে অনেক হয়েছে, রাইট নাও তোমার যেটা করা উচিত তুমি তোমার জিনিসপত্র গুছাও, তোমার হাজব্যান্ড অফিস থেকে ফেরার আগেই আমরা এখান থেকে চলে যাব, তুমি এখন থেকে আমার কাছে থাকবে, এরকম সিচুয়েশনে তোমার ছেলেকে আমি বড় হতে দিব না। যেটা হয় ওর বোন ওকে নিয়ে চলে যায়। এরপর জেড যখন বাসায় ফিরে, আর বাসায় ফিরে যখন দেখে ওর ওয়াইফ নাই, পুরো বাসা নিট অ্যান্ড ক্লিন, ওর আর বুঝতে বাকি থাকে না ওর বোন আসছিল আর ওকে নিয়ে গেছে। সো যেটা হয় ওর বোনকেও ফোন দেয়, ফোন দেওয়ার পর জিজ্ঞাসা করে সুজান আছে কিনা, তো বলে নর্মালি যে সুজানের সাথে কথা বলতে দিবে না। এরপর বলে না আমি সুজানের সাথে একবার কথা বলতে চাই, আমাকে সুজানের সাথে কথা বলতে হবে। তো সুজানের সাথে যখন ও কথা বলতে চায় পোলাইটলি বোনের সাথে কথা বলে, আর সুজানকে জাস্ট ফোনে বলে দেখো সুজান, তুমি যদি রাইট নাও আমার ছেলেকে নিয়ে বাসায় না ফিরো, সকালে তোমার বোনের গেটে আমাকে দেখবে, তোমাকে তো মারবো, তোমার ছেলেকে মারবো, তোমার বোন তোমার মাকে সহ মেরে আসবো। এখন তুমি চিন্তা করো যে তুমি তোমার প্যারেন্টসকে তোমার বোনকে খোয়াতে চাও আর সোজা আমার ছেলেকে নিয়ে বাসায় আসতে চাও। সুজান এতটাই ভয় পায়
ও ব্যাগটাকে রেডি করে ও রওনা দিয়ে দিচ্ছে। ওর বোন ওকে যেটা বলতে থাকে যে তুমি এটা করতে পারো না, ও আসুক, বাকিটা আমি দেখবো। সুজান ওর বোনকে জাস্ট একটা কথাই বলে, আমি মরতে চাই না, আমি মরতে চাই না, আমার ছেলেকে মারতে চাই না। সেই রাত্রেই ও চলে গেছে। চলে যাওয়ার পরেই ওকে কিন্তু ওই দিনও প্রচুর পরিমাণে টর্চার করছে। আমরা এসে তোর লাভটা কি হলো, ওখানেও মায়ের খেতি এখানেও মায়ের খেতি। তো যেটা হয় এখন ওর বাইরে যাওয়া আরো কড়াকড়ি হয়ে গেছে। মানে এখন মানে ওর হাজবেন্ডকে না বলেও কোথাও যেতে পারে না। সো যেটা হয় ওর এর ভিতরে সুজান আবার প্রেগনেন্ট হয়, এবং এটা সম্ভবত জেড জানতো। এই প্রেগনেন্সির ভিতরে সুজানের সাথে ওর ঝগড়া হয়, ঝগড়ার মাত্রা এত বেড়ে যায় যে সুজানকে মানে শারীরিক নির্যাতন করতে থাকে জেড। সুজান ওই অবস্থায় যখন মাটিতে পড়ে যায়, যতক্ষণ পর্যন্ত সুজান অজ্ঞান হয়নি ততক্ষণ পর্যন্ত সুজানের পেটে লাথি মারতে থাকে ওর হাজবেন্ড। এরপর যেটা হয় বেবিটা মিসক্যারেজ হয়ে যায়। সো এভাবেই মেবি 1 বছর যায়, 1 বছরের ভিতরে ও আবার প্রেগনেন্ট হয়। আমার কথা হচ্ছে এই মেয়েটা কেন এই ছেলেটার কাছে আসছে। যখনই আমি এই চিন্তাটা করি তখনই আবার আমি ভাবি যেহেতু ওর মাকেও দেখেছে এইসব মানে শোয়ে শোয়ে, ও মা এখন ওর বাবার সাথে আছে, হয়তো বা এই ওর সাইকোলজিতে ওই জিনিসটাই হচ্ছে যে এইভাবেই মনে হয় রিলেশনশিপ যায়। আমি জানি না, আমার কাছে যে জিনিসটা লাগছে। সো এরপর যেটা হয় ও প্রেগনেন্ট হয়, ও এবার ওর একটা মেয়ে সন্তান হয়। মেয়ে সন্তান হওয়ার পর যেটা হয় যে যখন এই বেবিটা হয় আর একটু বেশি ওয়েট গেইন করে। আর এবার ওর জামাই ওর খাওয়ার কন্ট্রোলে নিয়ে নিছে, মানে ওর ইচ্ছা মতো খেতেও পারবে না, যেখানে কিনা ওর বাচ্চাকে বুকে দুধ খাওয়াতে হচ্ছে। আর ছোট বাচ্চা মানে বড় ছেলেটার বয়স 4 আর এই বাচ্চাটা একদম নিউবর্ন। তো সব কিছু নিয়ে ওদের ভিতরে অনেক ঝামেলা যেতে থাকে। তো যেটা হয় এখন কথা বলছি আমরা 2002 সালের কথা। তো যেটা হয় এখন সুজানের বড় বেবিটার বয়স 4 আর ছোট বেবিটার বয়স কয়েক মাস। এই সময় যেটা হতো জেড হচ্ছে অফিস করার পাশাপাশি সে বক্সিং করতো। বক্সিং ট্রেনিংটা নেওয়ার পর বাসায় আসতো। সেদিন সে অফিসে গেছে, ওখান থেকে বক্সিং মানে ট্রেনিং নিয়ে আসছে এবং সে একটু নেশাও করে আসছে। সো এসব করে আসার পর বাসায় ঢুকেই ওর ছেলেকে বুঝতেছে ও কোথায় ও কোথায় ও কোথায়। বলছে কেন? বলছে না আজকে ওকে আমি বক্সিং খেলা শেখাবো, ওকে আমি বক্সিং দেখাবো। তো বলে যে দেখো ছোট 4 বছর বয়স, ওর সাথে এখন এমন করো না। আর তুমি এখন মনে হচ্ছে যে রাইট সিচুয়েশনে নাই, সো তুমি রুমে যাও, ফ্রেশ হও, সকালবেলা তোমার ছেলের সাথে তুমি টাইম কাটাও। বলছে নো আমার ছেলে, ডাকো ওকে। তো ছেলেকে ডাকে। ছেলেটা খুবই ভয় ভয় থাকে ওর বাবার সাথে, কারণ ও সবসময় দেখে যে ওর মাকে যেভাবে মারে আঘাত করে সেটা প্রচণ্ড ভয় পায় বাবাকে। তো খুবই ভয়ে এসে বাবার সামনে দাঁড়ায়। ওর বাবা বলে কি আমার সাথে বক্সিং খেল, তুই দেখ কীভাবে বক্সিংয়ের ট্রেনিং করতে হয়। বক্সিং খেলার মেন ফোকাস হচ্ছে যে মুখের ভিতরে মারার চেষ্টা করতে হয়। তো যেটা করে ছোটো বাচ্চার সাথে সত্যিকারে বক্সিং খেলার মতো করে ছেলের মুখে মারতে থাকে। মুখে মারতে মারতে এমন অবস্থা হয়ে গেছে বাচ্চাটা ঠাস করে অজ্ঞান হয়ে পড়ে গেছে, ঠোঁট কেটে গেছে। এটা দেখার সাথে সাথে সুজান পাগল হয়ে যায়, অনেক চিৎকার মেরে ওঠে। আর চিৎকার মেরে ওঠার পর যেটা হয় সুজান ওর হাজব্যান্ডকে মারতে গিয়ে যায়, যে বলে আমার গায়ে হাত তুলো, এই প্রথম এই শেষ, আমার বাচ্চার গায়ে তোমাকে যেন হাত দিতে না দেখি। আর এরপর তুমি যদি আমার বাচ্চার গায়ে হাত দাও আমার থেকে খারাপ কেউ হবে না। আর এই কথা শোনার পর সুজানকে খামচি মেরে ওর জামাইয়ের গলাটা টিপ দিয়ে ধরে জাস্ট উঁচা করে ধরার চেষ্টা করে বলে কি আজকের পরেও তুই আমাকে কোনো মানে থ্রেট দেওয়ার চেষ্টা করবি, ফলে আমার থেকেও কেউ আর খারাপ হবে না, এই লাইফ আর দেখা লাগবে না, তোরও না তোর ছেলেরও না। সো এই কথা বলে ওদের ভিতরে ঝগড়া হয়ে যায়। দেন নর্মাল হাজব্যান্ড ওয়াইফ একসাথে যেহেতু থাকে এক বেডরুমে ঘুমাতে যায়। তো ওর হাজব্যান্ড ওর অনুমতি না নিয়ে ওর সাথে ফিজিক্যালি ইন্টিমেট হয়, কাইন্ড অফ রেপ টাইপের, ওকে ফোর্স করতে থাকে। সো যেটা হয় হঠাৎ করে অনেক টায়ার্ড হয়ে সুজান কাইন্ড অফ নক আউট হয়ে যায়। মাঝরাতে ও শব্দ শুনতে পায় আর চোখ খুলে দেখে যে ওর হাজব্যান্ড ছুরি হাতে। সো ওর জামাই মামি ড্রাঙ্ক অবস্থায় এখন ওকে খুন করার চেষ্টা করতেছে। আর বাই দ্য ওয়ে আমি জানি না তোমাদের সাথে আগে শেয়ার করেছি কিনা, সুজানের থেকে কিন্তু যে যথেষ্ট হেলদি।
তো সুজানের সাথে মানে ও জেডের যদি হাতাহাতি মারামারি লাগে অবভিয়াসলি জেডি জিতবে। তো যেটা হয়, সুজান সামহাও ওর হাত থেকে ছুরিটা নিয়ে ওর বুকের উপর লাফিয়ে পড়ে ওকে নিয়ে বিছানায় পড়ে। আর আজ পর্যন্ত ওর যত ক্ষোভ ছিল ওর হাজবেন্ডের উপরে, ওকে যতবার মায়ের খেতে হয়েছে, যে কারণে ওর মিসক্যারেজ হয়ে গেছে, ওর একটা বাচ্চা, ওর বড় ছেলেকে এভাবে মারতে দেখছে ওর হাজবেন্ডকে, ও এখন সব জিদ মিটাচ্ছে। ওর হাতে এখন একটা ছুরি, ও ননস্টপ ছুরি দিয়ে ওর জামাইকে এভাবে করে মানে স্ট্যাব মেরেই যাচ্ছে, মেরেই যাচ্ছে, মেরেই যাচ্ছে, মেরেই যাচ্ছে। মানে ওর একটা চোখ অলরেডি ওইভাবে কানা করে দিছে, গলার ভিতরে অনেকগুলো ছুরি দিয়ে স্ট্যাবিং করছে, পেটে করছে, ম্যানস পার্টটা কুচি কুচি করে ফেলছে, সারা গায়ে আচড়ে 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 ও এইভাবে ওর জামাইকে বলতে পারো খুন করছে। এর ভিতরে যেটা হয়, ও যখন এভাবে স্ট্যাব করছিল ওর জামাইকে, ও যেটা করে ওর মাথার ভিতরে ও এইভাবে করে ছুরি দিয়ে এরকম করে খুচি খুচি করতে থাকে। তো মানুষের মাথার হাড্ডি যেহেতু অনেক শক্ত, ছুরিটা ভেঙে যায়। আর ছুরিটা ভেঙে যাওয়ার পর ও রান্নাঘরে যায়, ও নতুন আরেকটা ছুরি নিয়ে আসে এবং ওকে আবার মারতে থাকে। এভাবে মারতে মারতে একটা সময় 4 বছরের বাচ্চাটা হঠাৎ করে ঘুম থেকে উঠে উঠে বলে, আম্মা আম্মা আমি কি হয়েছে, তোমাদের ভিতরে সাউন্ড হচ্ছে কেন এরকম ঘর থেকে, ড্যাড কি করছে? এই সময় কিন্তু সুজান পুরো রক্তে ভরা। ওর ছেলেকে বলছে, বাবা তুমি দাঁড়াও আমি আসতেছি। সো যেটা করে হাত মুখ ধয়, নিজে ক্লিন হয়, ক্লিন হয়ে ওর ছেলেকে ঘুম পাড়াতে যায়, ছোট বাচ্চাটাকে দেখে আসে, দেন দেখে এসে ও আবার ওকে স্ট্যাবিং করতে থাকে। সো এইভাবে সুজান ওকে সারা রাত ধরে মারে 196 বার, 193 বার ওর গায়ে ছুরি দিয়ে আঘাত করে, মানে একদম ঝলসে ফেলছে ওকে মেরে। মেরে ফেলার পর ও যেটা করে, ও পুলিশকে খবর দেয় না। ও কারণ ও চিন্তা করে যে যখন ওর জামাই ওকে মানে টর্চার করতো, তখনই মানে হচ্ছে আশেপাশের মানুষদেরও ওরকম কোনো কেয়ার ছিল না। হ্যাঁ, সবার সম্মুখে ওর জামাই ওকে মারতো। আর সত্যি কথা বলতে গেলে যে এরকম শারীরিক নির্যাতনের যদি তোমার ওরকমভাবে প্রমাণ না থাকে, তো দেখা যায় যে হাজব্যান্ডের কাছে তুমি মায়ের খাবা, এটাই নর্মাল। সো দেখা যায় যে বাইরের দেশেও এই চার্জেসটা তখনকার সময় ইউএসএ তো এইভাবে সিরিয়াসলি নেওয়া হতো না। ওরও যেখানে আছে ওখানকার পুলিশের জিনিসটা তো সিরিয়াসলি নিত না, যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তো ঠিক হয়ে যাবে। সো এখন যদি ও বলে যে সেলফ ডিফেন্সের জন্য ও ওর স্বামীকে খুন করতে বাধ্য হয়েছে, কেউ তো বিশ্বাস করবেই না, কারণ ও 193 বার ওকে ছুরি দিয়ে আঘাত করে ফেলছে। সো যেটা করে, জিনিসপত্র টানার যেসব ট্রলিগুলো থাকে না, ওগুলোর ভিতরে ওর জামাইকে নেয়, নিয়ে আস্তে আস্তে ওর স্বামীর লাশটা নিয়ে ওর ডুপ্লেক্স বাসার নিচতলায় নেমে ওদের ব্যাকইয়ার্ডে যায়। ওর সারা রাত ধরে মাটি খুঁড়ে ওর জামাইকে ওখানে ও পুঁতে ফেলে। পুঁতে ফেলার পর ও জাস্ট সারা রাত দাঁড়িয়ে থাকে, মানে ওর কাছে মনে হয় ওর জামাই এখনো বেঁচে আছে, যে কোনো মুহূর্তে মাটির নিচ থেকে এসে ওকে ওর বাচ্চাকে মেরে ফেলবে। সো যেটা হয়, ও এরকম ভাবে সারা রাত জাগে। যখন দিন হয় তারপরে বেসিক্যালি রুমে যায়। আমার কাছে লাগে এখানেই ওর মেন্টালি ব্রেকডাউনটা ঘটে। ও পরদিন যেটা করে, পুরা বাসা ক্লিন করে, পরিষ্কার করে। এদিকে যে ম্যাট্রেসটার ভিতরে ওর হাজব্যান্ডকেও খুন করেছে, তো সেটা নিয়ে রোদে শুকাতে দেয়। এবং পুলিশের কাছে যে এই প্রথম ফাইল করে যে ওর স্বামী ওকে শারীরিকভাবে নির্যাতন করে। ও বলেনি কিন্তু ওর হাজব্যান্ড মারা গেছে, ওর বলেনি ওর হাজব্যান্ডকেও খুন করেছে, ওর গায়েব হয়ে গেছে। বলছে যে ওর হাজব্যান্ড রাগ করে গাড়ি নিয়ে কোথাও চলে গেছে। সেম কথা ও শ্বশুর শাশুড়িকেও ফোন করে জানায়। আর ওর ছেলেকে নিয়েও বাসা নর্মালি থাকে, বাচ্চাকে নিয়ে নর্মালি থাকে। আর এদিক দিয়ে ওদের মানে হচ্ছে যে ফোনে যে রেকর্ডিং সিস্টেমটা আছে, মানে ধরো যে কেউ কল দিলে সেটা যদি মানে কেউ রিসিভ না করে, তো সেখানে বলে হেই ইটস সুজান অ্যান্ড জেড, কোনো ইনফরমেশন থাকলে আমাদেরকে দিতে পারো মেসেজ অপশনে। সেটা সে ওই দিনই চেঞ্জ করে দিয়ে দেয় যে হে ইটস সুজান, কোনো ইনফরমেশন থাকলে আপনি আমাকে জানাতে পারেন। সো এই জিনিসগুলা ছেলের মার কাছে একটু সন্দেহজনক লাগতে থাকে যে আমার ছেলে কোথায়।
ও যেটা মানে ওর শাশুড়িকে কল দিয়ে বলে আপনার ছেলে আমাকে কালকে রাতে প্রচুর মারছে, আপনার নাতির গায়েও হাত তুলছে। এরপর সে কোথায় চলে গেছে গাড়ি নিয়ে আমি যাই না। তো এই অদ্ভুত একটা এক্সকিউজ জেনের বাবা মা ঠিক বিশ্বাস করতে চায় না। সোলো সবসময় খোঁজ লাগানোর চেষ্টা করে, বাসায় ফোন দিয়ে দেখার চেষ্টা করে যে ওর মানে ছেলে ফিরছে নাকি, সুজানের হাজব্যান্ড ফিরছে নাকি। তো কল দিতে যে যেটা দেখে যে এখন আর কিন্তু বলে না যে ইটস সুজান অ্যান্ড জেড, এখন শুধু বলে হে যে সুজান বলছি। সো এই সব জিনিস খানিকটা ওদের কাছে একটু সন্দেহ করে। তারপর যেটা হয় সুজান যেটা করে ওর জন্য একজন লয়ার ঠিক করে, আর লয়ারকে দিয়ে ও কেস করানোর চেষ্টা করে যে ওকে ওর হাজব্যান্ড যে ডোমেস্টিক অ্যাবিউজগুলো করতো এগুলো নিয়ে। তো এগুলোর জন্য একদিন সুজান বলে যে ওর লয়ারকে একদিন আপনি বাসায় আসেন। সো বাসায় আসে ওর লয়ার, আসার সাথে সাথে গল্প করতে করতে সুজান যেটা বলে আসলে আমার স্বামী আমাকে অত্যাচার করতো, এটা সত্যি কথা, কিন্তু আমি গত 2 দিন আগে আমার স্বামীকে কিন্তু খুন করে ফেলেছি, আর ওকে আমার বাসার পিছনে পুঁতে রেখেছি। তো এটা শোনার সাথে সাথে মানে ওর লয়ার একটু ভয় পেয়ে যায়। এরপর যেটা বলে সুজান যেটা করেছো করেছো, বাট তুমি যখন আমাকে জানিয়ে ফেলেছো আইনত ভাবে আমার এটা এখন পুলিশকে জানাতেই হবে। তো যেটা হয় পুলিশকে ওরা জানিয়ে দেওয়ার পর পুলিশ এসে ওখান থেকে ওর লাশ নিয়ে যায়। আর এরপর ডিরেক্টলি পুলিশ কেন জানি সুজানকে অ্যারেস্ট করে না, সুজান বেসিক্যালি নিজে আত্মসমর্পণ করে। এরপর ওর কেস শুরু হয়। যখন ওর হাজব্যান্ডের পোস্টমর্টম করানো হয় সেখানেই কিছু অদ্ভুত জিনিস আসে। সেটা হচ্ছে যেহেতু এই কেসটা মানে ও বলছে যে এটা হচ্ছে আত্মরক্ষার জন্য ওর হাজব্যান্ডকে মেরেছে, কিন্তু আত্মরক্ষার জন্য মারার আগে যেটা ডক্টররা খেয়াল করে যে ওর হাজব্যান্ডের যে ম্যানস পার্টটা আছে এর আগে ওর তলপেটে স্লাইডলি হালকা হালকা ছুরির দাগ। সো তুমি কাউকে খুন করার পর তো নিশ্চয়ই হালকা হালকা ছুরির দাগ দিবে না, দেখা যাবে যে এটা মারার আগেই ওর গায়ে ওর পেটে তুমি এরকম হালকা হালকা ছুরির দাগ দিয়েছ। তার মানে হচ্ছে অলরেডি তোমার প্ল্যানিং ছিল। সো এটা আত্মরক্ষামূলক কোনো কেস হতে পারে না। এবং ওর হাজব্যান্ডের এরিয়াতে গোল মানে ওয়্যাক্স পড়েছিল, তার মানে হচ্ছে ক্যান্ডেল ওয়্যাক্স, মানে কোনো গলা মোমবাতির ওয়্যাক্স ওখানে পড়েছে। সো এটা নিয়েও অনেকে কোশ্চেন করতে থাকে যে যদি ওকে খুন করে থাকো সো এখানে এরকম টাইপের ওয়্যাক্স কেন পড়েছে। সো যেটা হয় ওর মানে জেডের বাবা মা যে লয়ারটাকে নেয় উনি একজন মহিলা, ওনার নামটা ঠিক মনে নেই আমার। সো উনি যেভাবে কেসটা সাজায়, যেই মেয়ে তো আগে থেকেই স্ট্রিপার, মেয়েটা এমনিতেই ভালো না। সো ও যেটা করেছে প্রথমে ওর হাজব্যান্ডকে এরকম মানে ওর জামাইয়ের সাথে একটু ফান টাইম কাটিয়েছে, এগুলো করে এরপর ওর পোস্টমর্টমে দেখা যায় ওর হাতে অনেক বাঁধা, টাইট করে বাঁধার এরকম দাগ পাওয়া যায়। ওর হাতটা বেঁধে ওর জামাইকে এরকম কি বলা যায় সিলেক্টিভ করতে করতে ওকে জাস্ট খুন করে ফেলছে। সো এটা প্রি প্ল্যান মার্ডার। তো এটা বলার পর যেটা হয় এরপর সুজান বেসিক্যালি স্বীকার করে যে বেসিক্যালি জিনিসটা এরকম না। ওর বাচ্চাটা যখন ঘুম থেকে উঠে গেছিলো ওর কাছে মনে হচ্ছিল ওর হাজব্যান্ড তখনও বেঁচে আছে, আর যে কোনো মুহূর্তে উঠে ওকে আর ওর বাচ্চাকে মারতে পারে। এ ভয়ে ও হাতটা টাইট করে খাটের সাথে বাঁধে, এরপর বাচ্চাকে ঘুম পাড়িয়ে এসে তারপর ওর হাজব্যান্ডকে আবার মারতে থাকে। আর ওর হাজব্যান্ডের যখন লাশটা নিয়ে ও টান দিয়ে যাচ্ছিল, ড্রেসিং টেবিলের উপর মোমবাতি ছিল, সো ওই মোমবাতিটা বেসিক্যালি উপচে ওর হাজব্যান্ডের গায়ে পড়ে। সো সেখান থেকেই আর কি মোমবাতির ওয়্যাক্সটা ওর হাজব্যান্ডের গায়ে পড়েছে। সো এটা ও পুলিশকে জানায়, বাট এমনভাবে ওর বিরুদ্ধে কেসটা সাজানো হয়েছে যে ওর হাজব্যান্ড কখনোই ওকে অত্যাচার করতো না। ও যেহেতু একটু খারাপ টাইপের মেয়ে ছিল তাই ওর হাজব্যান্ডের সাথে একটু ওর মানে
একটু কি বলা যায় যে তর্ক বিতর্ক লাগতো। আর এগুলো সহ্য করতে না পেরে, যেহেতু ও ওর মনের মতো করে উশৃঙ্খলভাবে সময় কাটাতে পারছে না, আনন্দ করতে পারছে না, তাই তার হাজব্যান্ডকে সিলেক্টিভ করে এরকম একটা পর্যায়ে নিয়ে যে মেরেছে। যে কথাটা বলেছে যে যেহেতু ওর হাজব্যান্ড ওর থেকে যথেষ্ট হেলদি, সো ওর পক্ষে কোনো মতেই সম্ভব ছিল না ওর গায়ের উপর যদি ওর হাজব্যান্ড চুরি নিয়ে আসে তাকে উল্টে তার উপরে যে তাকে স্ট্যাবিং করা। সো এগুলো যখন ওর সামনে বলা হয় তখন সুজানের সাইকিয়াট্রিক্স যেটা বলে যে আমার কাছে সুজান কনফেস করেছে বেসিক্যালি ওর হাজব্যান্ড ওকে ছুরি দিয়ে মারতে আসেনি। ওর হাজব্যান্ড যখন ওকে ফিজিক্যালি মেন্টালি টর্চার করে ঘুমোতে যায়, ওর মাথার কাজ করছিল না, ও বেসিক্যালি ছুরি নিয়ে আসে আর ওর জামাই ঘুমন্ত অবস্থায় ওর জামাইকে ও ছুরি দিয়ে আঘাত করতে থাকে। আর এখানে যে জিনিসটা না বললেই না, মানে ওকে খারাপ মেয়ে বোঝাতে বোঝাতে ওকে যেটা বোঝানো হয়েছে যত স্ট্রিপার, ও তো খারাপ মেয়ে, ও তো জানে কীভাবে ছেলেদেরকে টাই দিয়ে মানে বাঁধতে হয়। সো এই কারণেই বেঁধে ওকে মারছে, তাই ও আর উঠে মানে আক্রমণটা করতে পারেনি। সো যাই হোক, এরকম অনেক টাইপের ওকে নিয়ে নিউজ ছড়াতে থাকে, এটা খুবই হাই প্রোফাইল কেস হয়ে যায়। এরপর যেটা হয়, এরপর সবাই ওর পাস্ট নিয়ে কথা বলতে থাকে যে ওর ফ্যামিলি কীরকম টাইপের ছিল, ওর বাবা মার সাথে ওর রিলেশনশিপ কীরকম ছিল। তো সেখান থেকে সুজান যেটা বলে যে বেসিক্যালি মানে সুজান যেটা বলে এবং সুজানের সাইকিয়াট্রিক্সও কাছে যেটা কনফেস করে, ও ওর ফ্যামিলিতে ওর মাকেও দেখেছে এভাবে অত্যাচারিত হতে, ও এভাবে অত্যাচারিত হয়ে এভাবে রিলেশনশিপটা করছিল। বাট যখনও দেখলো ওর বাচ্চাও এভাবে টর্চার হচ্ছে, ও এটা মানে নিতে পারেনি। আর ওর বাচ্চাদের লাইফটা সেভ করার জন্যেই ও আর কি এরকম হিংস্র হয়ে ও মানে বাচ্চাদেরকে বাঁচানোর জন্য বেসিক্যালি ও ওর হাজব্যান্ডকে খুন করতে বাধ্য হয়। এই কথাটা যখন মানে ও জাজের সামনে তুলে ধরে, জজ যেটা বলে যে ওর মায়ের মানে মানে জবানবন্দি নিতে চায় যে অ্যাকচুয়ালি ওর মার সাথে কী হতো। তো যেটা হয়, সুজানের মা যেহেতু এরকম একটা অ্যাবিউসিভ রিলেশনশিপে আছে, ও কিন্তু হচ্ছে ওর হাজব্যান্ডকে নিয়েই কোর্টে এসেছে। আর লয়ার কোর্টে ওর হাজব্যান্ডের সামনেই ওর মাকে জিজ্ঞাসা করছে আপনার হাজব্যান্ড আপনাকে অত্যাচার করে কিনা, শারীরিক নির্যাতন করে কিনা আপনি বলুন। সো কিভাবে এই মহিলাটা স্বীকার করবে যে তাকে তার হাজব্যান্ড শারীরিক নির্যাতন করে? ও জাস্ট ভয় ভয় বলছে যে না, আমরা খুব হ্যাপি, আমার স্বামী আমাকে কখনো মারিনি। সো এই কথাটা বলার সাথে সাথে কেস অন্যদিকে ঘুরে যায় এবং জীবন কারাদণ্ড শুরু হয়ে যায় সুজানের। সো এদিক দিয়েও কয়েকবার আপিল দিতে থাকে, কয়েকবার কোর্টে আসার জন্য এরকম অ্যাপ্লাই করতে থাকে। তো এর ভিতরে কয়েক বছর কেটে যায়। 2014 সালের কথা। 2014 সালে আসার পরে যেটা হয়, সুজানের মা যেটা বলে যে বেসিক্যালি এর ভিতরে সুজানের বাবা মারা গেছে। তো সুজানের বাবা মরে যাওয়ার পর বেসিক্যালি সুজানের মা এখন অ্যাকচুয়ালি স্বীকার করে যে ওর হাজব্যান্ড বেসিক্যালি ওকে প্রচুর টর্চার করতো। যেহেতু উনি এতদিন বেঁচে ছিল, ভয়ে ওর মা ওর সাক্ষী দিতে পারে নাই, ভয়ে ওর মা বলতে পারেনি যে অ্যাকচুয়ালি ওর হাজব্যান্ড ওকে কী পরিমাণে টর্চার করতো, মানে সুজানের হাজব্যান্ডও। ওর বোনের স্বীকারোক্তি নেওয়া হয়। এরপর এই জেডের আগের একজন ফিয়ান্সি ছিল যার সাথে ব্রেকআপ করার পরই সুজানের সাথে বেসিক্যালি ওর বিয়েটা হয়। সে এসেও বলে যে সুজানকে মানে জেড ওই মেয়েকেও প্রচুর পরিমাণে টর্চার করতো, ওই মেয়েটাকে যখন তখন রাগ করে সিঁড়ি দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিত এরকম টাইপের। সো এরকম মানসিকভাবে টর্চার করার কারণে এবং শারীরিকভাবে টর্চার করার কারণে সেই মেয়েটাও বেসিক্যালি এই রিলেশনশিপটা ব্রেকআপ করতে বাধ্য হয়। সো এত কিছু জানার পর যেটা হয়, 2020 সালে বেসিক্যালি সুজানকে 2020 সালে না 2020-এর 31শে ডিসেম্বর মানে 31st নাইটে ওকে ফ্রি করে দেওয়া হয়। ওর যতটুকু শাস্তি কাটা দরকার কেটে ফেলেছে। বাট এদিক দিয়ে যেটা হয়েছে, জেডের যে ছোট ভাই সে বেসিক্যালি দুটো বাচ্চারা অ্যাডপ্ট করে নিয়েছে। এখন সুজান তার বাচ্চাকে ফেরত চাচ্ছে। বাট যেটা হয়েছে, সুজানের যে সিচুয়েশন, যেহেতু ও এরকম একটা মার্ডার কেসের আসামি, তাই বাচ্চাকে জাজ মনে করছে না যে ওর মার কাছে বেসিক্যালি ওর বাচ্চারা সিকিওর হবে। বাট এদিক দিয়ে সুজান বলছে যে আমি আমার বাচ্চাদেরকে পাওয়ার জন্য যে কোনো কিছু করতে রাজি আছি। সো এই হচ্ছে
সুজানের কারেন্ট সিচুয়েশন। এখন সত্যি কথা বলতে গেলে কি, আমি অবশ্যই বলবো যে যত কিছুই হোক, মানে এর বিনিময়ে একজন আরেকজনকে খুন করে ফেলছে, একজনকে মার্ডার করে ফেলা, এটা কখনোই নর্মাল হতে পারে না, এটা কখনোই কোনো সমস্যার সমাধান হতে পারে না। বাট সুজান যেসবের মধ্য দিয়ে গিয়েছে, আমার কাছে মনে হয়েছে যে বেসিক্যালি ও বাধ্য ছিল। আর আমার কাছে, আমি জানি না, আমি মানে আমি যখন একটা মেয়ে হিসাবে স্টোরিটা শুনেছি, সুজানের সাথে যা যা ঘটেছে, এসব শোনার পর সত্যি কথা বলতে জেড যখন মারা গেছে, এটা আমি যখন জানতে পারি, আমার জেডের জন্য কোনো কষ্ট লাগে। বাট হ্যাঁ, আইন নিজের হাতে তুলে নেওয়া কখনোই উচিত না। বাট সুজান যেটা করেছে, মানে নিজেকে প্রোটেক্ট করার জন্য, নিজের বাচ্চাকে প্রোটেক্ট করার জন্য, সেটা তার পার্সোনাল চয়েস ছিল। বাট এখানে যেটা আমি বলতে চাই যে সুজানের বিষয়টাতে অ্যাকচুয়ালি সব কিছু শেষে এই জিনিসটাই আসে যে প্রত্যেকটা মানুষের বেড়ে ওঠা, মানুষ কিভাবে ফ্যামিলিতে দেখছে, যা দেখছে তাই শিখছে। ও দেখেছে ওর মাকে অত্যাচার হতে, ও দেখেছে এটাই নর্মাল, এভাবেই হয়তোবা সংসার চলে। সো এগুলা দেখেছে বলেই কিন্তু এই টক্সিক রিলেশনশিপে ও এত বছর ধরে ছিল। যদি কিনা ও নর্মাল একটা ফ্যামিলিতে জন্মাতো, যদি দেখতো ওর বাবা মা ওকে প্রতিবাদ করতে শিখিয়েছে, নিজের আত্মসম্মান বোধ বুঝতে শিখিয়েছে, হয়তো বা এই রিলেশনশিপে কিন্তু ও বেশি দিন থাকতো না। যেটা কিন্তু জেডের আগের ফিয়ন্সি মানে এটা বুঝে গিয়েছিল, যে কারণে কিন্তু ওকে ছেড়েও চলে যায়। সো আপুরা, এই ছিল সুজান আর জেডের স্টোরি। ভালো লাগার মতো কোনো স্টোরি না, বাট স্টোরিটা শোনার পর মানে তোমার টাইমটা যদি ভালো কাটে আর এখান থেকে যদি কিছু শিক্ষণীয় কিছু শিখতে পারো, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ইনশাল্লাহ আবার চলে আসবো। এবার আমি অনেকগুলো ভিডিও শ্যুট করে রেখেছিলাম কিছুদিন আগে, সো সেগুলো আমি 1 by 1 নিশ্চয়ই আপলোড দিব। অনেক ইম্পর্টেন্ট ভিডিও, যেমন ধরো অনেক দিন ধরে সবাই জানতে চাচ্ছিলে সবচেয়ে কম দামের ভিতরে সবচেয়ে ভালো সানস্ক্রিন কোনটা, হয়তো বা সেই ভিডিওটা কালকেও আপলোড হয়ে যেতে পারে। সো এই সপ্তাহে প্রতিদিন একবার আমার চ্যানেলে ঢু মারতে ভুলো না। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার কোনো একদিন দেখা হয়ে যাবে, হয়তো বা কালকেও। টিল দেন, আল্লাহ হাফেজ।